আসসালামু আলাইকুম। সাব্বি অ্যান্ড সাভিয়াস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে থাকছে ইতালিতে 10 লাখেরও বেশি স্পন্সর ভিসায় আবেদন জমা পড়েছে এবং ইতালির আদালতে 2 বাংলাদেশির 20 বছরের কারাদণ্ড এবং ইতালিতে বুস্টার ডোজ গ্রহণকারীদের টিকা সনদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে এবং ইতালি থেকে জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে এবং নতুন বছরের জানুয়ারি মাসে প্রবাসীদের 14,620 কোটি টাকা রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এ ব্যাপারে থাকছে বিস্তারিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ইতালির সরকারি ব্যবস্থাপনায় বহুল প্রত্যাশিত স্পন্সর ভিসার জন্য আবেদন জমা পড়েছে 10 লাখেরও বেশি। বাংলাদেশ সহ 32টি দেশের জন্য স্থায়ী স্পন্সর ভিসায় 17,000 এবং সিজনাল স্পন্সর ভিসায় 42,000 নাগরিকের প্রবেশের সুযোগ দিয়েছে দেশটি। তবে করোনাকালীন কোটা কম হওয়ায় মানুষের আগ্রহ বেশি ছিল স্থায়ী স্পন্সর ভিসায়। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই সরাসরি ভিসা নিয়ে স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছানোর সুযোগের নাম স্পন্সর ভিসা। দেশটিতে গত 27 জানুয়ারি থেকে স্থায়ী স্পন্সর ভিসার আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর 4 দিন পর 1 ফেব্রুয়ারি থেকে জমা নেওয়া শুরু হয়েছে অস্থায়ী বা সিজনাল স্পন্সর ভিসা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে এবার আবেদনকারীদের বেশি আগ্রহ স্থায়ী স্পন্সর ভিসার প্রতি। সংশ্লিষ্ট দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সহ 32টি দেশের জন্য এবার কৃষি বা সিজনাল স্পন্সর ভিসায় 42,000 এবং স্থায়ী স্পন্সর ভিসায় 17,000 মানুষ ইতালি প্রবেশের সুযোগ পাবেন। তবে স্থায়ী স্পন্সরের তুলনায় সিজনাল বা কৃষি স্পন্সর ভিসায় আবেদন জমা পড়েছে তুলনামূলক কম, যদিও স্থায়ী স্পন্সরের চেয়ে কৃষি বা সিজনাল স্পন্সরের সংখ্যা প্রায় 2.5 গুণ বেশি। যদিও 2 ক্যাটাগরিতে বাংলাদেশিদের আবেদন জমা পড়েছে তুলনামূলক বেশি। ইতালি সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে 2022 সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 69,700 শ্রমিক প্রবেশের সুযোগ দেবে। শ্রমিক নিয়োগের শর্ত অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ সময় 17 মার্চ পর্যন্ত। এরই মধ্যে 10 লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এদিকে করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর সীমান্ত খুলে দিচ্ছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার করোনার বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া ইতালিও টিকা গ্রহণকারীদের জন্য বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। তবে করোনার কারণে জাপানের সীমান্ত বন্ধ থাকায় বিপাকে পড়েছে বিভিন্ন দেশের নাগরিক। করোনার দাপট কমতে না কমতেই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বেশ কটি দেশ। এ তালিকায় রয়েছে নিউজিল্যান্ডও। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে কড়াকড়িভাবে সীমান্ত বন্ধ রেখেছিল দেশটি। অবশেষে প্রায় 2 বছর পর সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার বিধিনিষেধ ধাপে ধাপে শিথিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় আটকে থাকা করোনার টিকা নেওয়া নিউজিল্যান্ডের বাসিন্দারা আগামী 27 ফেব্রুয়ারি থেকে দেশে ফিরতে পারবেন, আর বিশ্বের অন্যান্য দেশে অবস্থানরত টিকা নেওয়া নাগরিকরা আসতে পারবেন আগামী 13 মার্চ থেকে। আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে হবে, তবে এখনই কড়াকড়ি থেকে পুরোপুরি সরে আসছি না। সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তে বিভিন্ন দেশে আটকে পড়া নিউজিল্যান্ডবাসী স্বস্তি প্রকাশ করেছে। তবে দেশটিতে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এছাড়া ইতালিতে টিকা নেওয়া ব্যক্তিদের জন্য করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, বুস্টার ডোজ গ্রহণকারীদের টিকা সনদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে। ইতালি নিউজিল্যান্ড বিধিনিষেধ শিথিল করলেও জাপানে সীমান্ত বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে বিভিন্ন দেশের কর্মকর্তা, গবেষক ও শিক্ষার্থীরা। কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে প্রবেশ করতে পারছেন না তারা। কূটনৈতিক এলাকায় প্রতিবাদে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এদিকে
লিবিয়ার বহুল আলোচিত জওয়ারা আটক কেন্দ্রে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করা 2 বাংলাদেশিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে সিসিলি প্রদেশের পালেরমোর আদালত। জওয়ারা কারাগারের 4 প্রাক্তন বন্দী এই 2 বাংলাদেশির বিরুদ্ধে আনা নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে 20 বছর করে কারাদণ্ড দেয় আদালত। দণ্ডপ্রাপ্ত এই 2 বাংলাদেশি হলেন 37 বছর বয়সী সোহেল এবং 33 বছর বয়সী এমডি হারুন। এই ধরনের মামলায় ইতালির বিচার বিভাগ প্রদত্ত সর্বোচ্চ সাজা এটি। ইতালির সংবাদ মাধ্যম ইটাল প্রেস জানায়, সিসিলির পালেরমোতে একটি আদালত তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসন, মানব পাচার এবং চাঁদাবাজির জন্য অপহরণে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করেছে। ইটাল প্রেস জানিয়েছে, এই 2 বাংলাদেশি লিবিয়ার কুখ্যাত জোয়ারার কারাগারে প্রহরী ছিলেন, যেখানে দেশের অন্যান্য বন্দী কেন্দ্রের মতোই নির্বাসিতদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং সব ধরনের অশোভন আচরণ করা হয়। 2020 সালের 28 মে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসায় আসা অন্য 4 বাংলাদেশি অভিবাসী সিসিলির রাগুসাতে স্থানান্তরের সময় এই 2 অভিযুক্তকে দেখতে পেলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে তারা ইতালি পুলিশের কাছে জওয়ারা আটক কেন্দ্রে তাদের উপর হওয়া নির্মম অত্যাচারের বর্ণনা দেন। ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসীরা সে সময় কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন যে জওয়ারা কারাগারের এই 2 নিরাপত্তা রক্ষী ছাড়াও সেখানে থাকা মানব পাচারকারী ও মিলিশিয়া নেতারাও ইতালিতে এসে পৌঁছেছে। ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে সিসিলির পালেরমো দ্বীপের আদালতে শুরু হয় মূল বিচার প্রক্রিয়া ও বিশদ তদন্তের কাজ। ইটাল প্রেস জানায়, 2 অভিযুক্তের ফেসবুক প্রোফাইল ট্র্যাক করে ইতালির আগ্রিজেন্তো শহরে তাদের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। 2020 সালের 6 জুলাই তাদেরকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। গ্রেফতারের পর 2 অভিযুক্তের সামনে অভিযোগকারীদের হাজির করা হলে তারা সাথে সাথেই তাদের চিনতে পারে। ভুক্তভোগীদের তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটে যাওয়া নির্যাতনের সুস্পষ্ট ব্যাখ্যা দেন। পুলিশ অভিযুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ফেসবুকে ভুক্তভোগী অভিবাসীদের প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায় 2 অভিযুক্ত বাংলাদেশি প্রহরী বন্দীদের উপর নির্মম নির্যাতন করছেন এবং নানা ধরনের হুমকি দিচ্ছেন। বাংলাদেশে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আসামিদের স্থানীয় প্রতিনিধিদের কাছে বাংলাদেশে থাকা অভিবাসীদের পরিবারগুলো একজনের স্ত্রীর দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করছেন। বিভিন্ন ছবিতে দেখা যায় অভিযুক্ত 2 বাংলাদেশি জওয়ারা কারাগারে প্রহরী থাকা অবস্থায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন ঢঙে ছবি তুলছেন। তাদের হাতে থাকা অস্ত্রগুলি দিয়ে জওয়ারা আটক কেন্দ্রের বন্দীদের নির্যাতন করা হতো। আদালতের নির্দেশে পরিচালিত বিভিন্ন ফরেনসিক পরীক্ষাগুলিও বাদীদের দেওয়া প্রমাণের তালিকার সাথে যুক্ত করে পুলিশ। ফরেনসিক রিপোর্টগুলোতে অভিযুক্তদের শরীরে নির্যাতনের অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া যায়। 2011 সালে লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর থেকে দেশটি ইউরোপে পৌঁছানোর জন্য হাজার হাজার অভিবাসী ট্রানজিট রুটে পরিণত হয়। অভিবাসন প্রত্যাশীদের কাছে লিবিয়া নরক হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির বিভিন্ন আটক কেন্দ্রে অভিবাসীদের উপর চলে স্থানীয় মিলিশিয়া ও পাচারকারীদের নির্যাতন। এদিকে ইউরোপের ক্রেতাদের কেনা বাংলাদেশের গার্মেন্টস পণ্য নিতে এবার সরাসরি ইতালি থেকেই জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। এমভি সংজ্ঞা চিতা নামের জাহাজটি 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর আসার পর 1100 কন্টেইনার রফতানি পণ্য নিয়ে দেশটির রেভেনা বন্দরে ফিরে যাবে। ইউরোপের ক্রেতাদের কাছে গার্মেন্টস সামগ্রী পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর থেকে 1.5 মাসের বেশি সময় লাগে। নতুন রুট চালু হওয়ার মাত্র 16 দিনেই ইউরোপের ক্রেতাদের কাছে পৌঁছে যাবে এসব পণ্য। বাংলাদেশের অন্তত 50টি গার্মেন্টসে গত কয়েক মাস ধরেই চলছে ইউরোপিয়ান ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরির ব্যস্ততা। উৎপাদিত এসব পণ্য নিতে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে 17 জানুয়ারি ইতালির রেভেনা বন্দর ছেড়ে আসে এমভি সংজ্ঞা চিতা নামের কন্টেইনারবাহী জাহাজটি। এতে 945টি খালি এবং 60টি পণ্য বোঝাই কন্টেইনার রয়েছে। এ বিষয়ে রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মোহাম্মদ
রাশেদ বলেন, এতে সরাসরি 16 থেকে 17 দিনের মধ্যে পণ্য পৌঁছে যাবে। এটি দেশের তৈরি পোশাক খাতের জন্য একটি বড় সাফল্য। করোনার স্থবিরতায়, জাহাজ সংকট সহ নানা জটিলতায় বাংলাদেশের উৎপাদিত গার্মেন্টস পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে চরম বেগ পেতে হয়। এই অবস্থায় ইউরোপীয় ক্রেতাদের জোট বাংলাদেশ থেকে পণ্য নিতে নিজেরাই জাহাজ পাঠাতে রাজি হয়। বাজারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বাজারটি নতুনভাবে আরও উন্মুক্ত হবে। আমরা বাংলাদেশে পিছিয়ে আছি লিড টাইমের কারণে। আমরা এজন্য অনেক সময় অনেক ক্রয়াদেশ সঠিক সময়ে শিপমেন্ট করতে পারি না বা ধরতে পারি না। এটি আমাদের জন্য এবং ভবিষ্যতের জন্য বিশাল একটি সুযোগ। প্রসঙ্গত, গত অর্থ বছরে 31.45 বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার 60% ক্রেতা ইউরোপের দেশগুলো। আগে চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কা কিংবা সিঙ্গাপুর হয়ে ইউরোপের বন্দরগুলোতে পৌঁছাতে সময় লাগতো কমপক্ষে 42 দিন। এখন সরাসরি যেতে সময় লাগবে মাত্র 16 দিন। এ বিষয়ে বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা যদি সাফল্যের সঙ্গে ইউরোপে সরাসরি কার্গো পাঠাতে পারি তাহলে লিড টাইমটি 15 দিনে নামিয়ে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই সঙ্গে আমাদের ব্যয় কমে যাবে। ইউরোপের ক্রেতারা সেটাই চায়। উল্লেখ্য, বর্তমানে দেশে 1600 গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। এদিকে নতুন বছরে জানুয়ারি মাসে বাংলাদেশে 170 কোটি মার্কিন ডলার বা 1.70 বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ 14,620 কোটি টাকা, $1 86 টাকা ধরে। তবে গত 6 মাসের গড়ে কমেছে পূর্ববর্তী বছরের তুলনায়। এ সময়ে অর্থ প্রবাহ কমছে প্রায় 2,000 কোটি টাকার চেয়ে বেশি। রেমিটেন্স প্রবাহে নগদ প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.50% করেছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে দেশ জুড়ে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রবাসীদের অর্থ ব্যাপক ব্যবহার হয় বলে ধারণা করা হয়। তবে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশি মুদ্রা বেশ শক্তিশালী মনে হচ্ছে। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বজায় রয়েছে। সব মিলিয়ে এতে প্রবাসী ও বেসরকারি চাকরিজীবীরা লাভবান হচ্ছে না। দেশের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত খাত হল বৈদেশিক রেমিটেন্স। প্রবাসীদের তালিকা করে তাদের বেকার ভাতা ও পেনশনের ব্যবস্থা সময়ের দাবি। আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। অবশ্যই সাব্বি অ্যান্ড সাভিয়াস চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।